স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। অনেকগুলো সংবাদ আজকে হাতে রয়েছে, আমরা চেষ্টা করব এই সংবাদগুলোর বিশ্লেষণ করার। দুজন অতিথি আমার সঙ্গে যুক্ত থাকবেন অনলাইনে। কংগ্রেসে গ্রিনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। ট্রাম্পের ভাষণ চলাকালে প্রতিবাদ করার জন্য তাকে হাউস স্পিকার মাইক জনসন চেম্বার থেকে বের করে দেন। পরে 224-198 ভোটে গ্রিনের সেন্সার বা তিরস্কারের প্রস্তাব পাশ হয়। মজার বিষয় হলো, এতে কিছু ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে একমত হয়ে সেন্সার সমর্থন করেন। গ্রিন তার প্রতিবাদকে সঠিক বলছেন এবং ভবিষ্যতেও একই কাজ করবে বলে জানান। স্পিকার জনসন তিরস্কারের এই সিদ্ধান্তকে সঠিক এবং কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি বলে মন্তব্য করেন। এদিকে মেক্সিকো ও কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের 2 দিন পরে ইউ-টার্ন নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপ স্থগিত করা হলো। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, প্রেসিডেন্ট শেইনবামের সঙ্গে তার কথা হয়েছে টেলিফোনে এবং তার প্রতি শ্রদ্ধায় এবং তাদের সঙ্গে সহানুভূতিশীল হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে উত্তপ্ত বৈঠকের পর আমেরিকা এবং ইউক্রেনের সম্পর্ক পুনরুদ্ধারের কাজ চলছে। আগামী সপ্তাহে সৌদি আরবে 2 দেশের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন বলেও জানা গেছে। আর বাংলাদেশ প্রসঙ্গ থাকছে, আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ওড়না পরা নিয়ে হেনস্থার অভিযোগ নিয়ে আলোচনার সৃষ্টি হলে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছিল মুস্তফা আসিফ অর্ণব নামের সেই হেনস্থাকারী ব্যক্তিকে। পরদিন বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্ত পান। জামিনে মুক্ত পাওয়ার পর মুস্তফা আসিফ অর্ণবকে সমর্থন করা তৌহিদি জনতা তাকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ হাতে দিয়ে দেন এবং মাথায় পাগড়ি এবং গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, অর্ণবের বিরুদ্ধে করা ওই মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলা প্রত্যাহারের কারণ হিসেবে তৌহিদি জনতার চাপের কথা উল্লেখ করেন তিনি। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে দুজন রাজনৈতিক বিশ্লেষক যুক্ত রয়েছেন। আমার সঙ্গে আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোহাম্মদ মালেক এবং আমার সঙ্গে আরো যুক্ত আছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মোহাম্মদ মালেক, আপনাকে দিয়ে শুরু করি। কংগ্রেসে গ্রিনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। রিপাবলিকানদের তিরস্কার করার বিষয়টি, ভোট দেওয়ার বিষয়টি আমরা স্বাভাবিকভাবে নিলেও ডেমোক্রেটরাও এতে যে সমর্থন জানালো, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে রিপাবলিকানদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে কিংবা তাদের যে কোনো কাজে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে, এই বিষয়টা নিয়ে ডেমোক্রেট দলের মধ্যে কি দ্বিধা বিভক্তি কিংবা রাজনৈতিক বিভক্তি দেখা যাচ্ছে কিনা? ধন্যবাদ কলা। দেখুন, সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে কংগ্রেসের জয়েন্ট সেশনে যে বক্তৃতাটা আমরা দেখলাম, এটা একটা ট্রেডিশন, আমেরিকার প্রেসিডেন্ট এরকম বক্তৃতা করে থাকেন। তো এরকম একটা বিষয় দু দলেরই যারা কংগ্রেস সদস্য আছেন সবাই উপস্থিত থাকেন, বিচারপতিরা থাকেন, ডিপ্লোমেট করে ডিন যারা তারা থাকেন, গণ্যমান্য অনেকে এবং কিছু মানে সিটিজেনদের সেখানে ইনভাইট করা হয় বিশেষ বিশেষ অতিথি হিসেবে। তো এটা সেই মানে ট্রেডিশনের একটা ধারাবাহিকতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বক্তৃতা ছিল কংগ্রেস সেশন। তো এটিতে আমরা যেটা দেখেছি, ইতিপূর্বে যে সমস্ত বক্তৃতা বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্ট দিয়েছেন, সেখানে একটা মিনিমাম একটা মানে রোল ডেকর আমরা মেনটেন করতে দেখেছি। কিন্তু এবারে একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটলো, আমরা দেখলাম। তো এটা ঘটবে, এটা অনাকাঙ্ক্ষিত ছিল না। কিন্তু তার কারণটি হলো যে আমেরিকা এখন একটা শার্পলি ডিভাইডেড নেশন, সাংঘাতিকভাবে বিভাজিত। এবং এই সেদিনকার সেই কংগ্রেসে আমরা সেই বিভাজিত আমেরিকাকেই দেখতে পেলাম। তো প্রেসিডেন্ট ট্রাম্প তো ভেরি আনকনভেনশনাল এবং কি বলবো আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট। তিনি যতটা না পলিটিশিয়ান, তার চেয়ে তার ব্যক্তিগত বিভিন্ন হুইম আরো বেশি প্রখর, তীব্র। সেই হিসাবে তিনি শপথ নেওয়ার পর থেকেই গত 1-1.5 মাসে 200-র বেশি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন এবং নানা রকম একটা উলট পালট একটা কর্মকাণ্ড শুরু করেছেন তিনি দেশের মধ্যে, না শুধু সে সঙ্গে বিদেশি যারা অ্যালাইজ আছে দীর্ঘদিনের আমেরিকার,
তারাও এটাকে নিয়ে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে যে আমেরিকা অ্যাকচুয়ালি কি চাচ্ছে। এরকম একটি অবস্থায় ডেমোক্রেটিক পার্টির এই প্রেসিডেন্টের ভাষণকে উপলক্ষ করে ডেমোক্রেটিক পার্টির যে ছিল মানে হুইপিং ছিল এই কংগ্রেস লিডারদের, সেখানে বলা ছিল তারা প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ড এবং সেই সময় তার প্রশাসনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এক ধরনের ইউনিফাইড একটা বা কম্পেলিং ওয়েতে কিছু প্রতিবাদ তারা করবে, এরকম একটা ডিসিশন ছিল। এবং সেটা কিরকম ছিল যে কেউ কেউ সাইন হোল্ড করবে, বিভিন্ন সাইন, কেউ কেউ ওয়াক আউট করবে, কেউ কেউ বয়কটই করবে সংসদ কংগ্রেস অধিবেশন, কেউ কেউ চুপচাপ মিউট থাকবে। তবে একটা সিদ্ধান্ত ছিল যে এমন হাই প্রোফাইল প্রটেস্ট যেন না হয় আর কি। তার কারণটি হলো প্রেসিডেন্ট শুধু ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প একজন ব্যক্তি নন, এখানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং এটা কংগ্রেসের জয়েন্ট সেশন। প্রেসিডেন্ট এখানে একজন ইনস্টিটিউশন, কাজেই প্রতিবাদগুলো এমন ভাবে হবে যেন হাই প্রোফাইল প্রটেস্ট না হয়, যা প্রেসিডেন্ট যে একটা ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের প্রতি অবমাননা না হয়, এরকম একটা হুইপিং ছিল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আল গ্রিন, যিনি টেক্সাসের রিপ্রেজেন্টেটিভ, তিনি এই মেডিকেড নিয়ে বেশ উত্তেজিত হয়ে গেলেন এবং একটা হইচই কর্মকাণ্ড সৃষ্টি করলেন, যার পরিণতিতে আমরা দেখলাম স্পিকার জনসনকে সিকিউরিটি দায়িত্বে থাকা লোকদের ডেকে তাকে বের করে দেওয়া হলো থেকে। তার পরবর্তীতে যেটা আসলো কন্ডেমশন, যে প্রসেসটা শুরু হলো কংগ্রেসে স্বাভাবিকভাবেই, সেইখানে এসে ভোটাভুটি হলো এবং তাকে রিভিউ করা হলো বা কন্ডেম করা হলো। সেখানে 224-198 ভোটে সেটি পাস হলো। এবং আপনি যেমনটি সূচনাতে বললেন যে আশ্চর্যজনক ভাবে যে 10 জন ডেমোক্রেট রিপ্রেজেন্টেটিভ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, এটি একটি অবাক কাণ্ড। কারণ তাহলে কি আমরা ধরে নেব ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইউনিটি নেই, বা তারা কি ডিভিশন এসে গেল তাদের মধ্যে, এই ইস্যুগুলো থেকে পার্টি লাইনে থাকতে পারলো না, এরকম প্রশ্ন ন্যাচারালি আসা যায়। দেখুন, রিভিউ বা কন্ডেম যেটা করা হলো, এটা কিন্তু নিকট অতীতে এরকম প্রেসিডেন্ট আছে, ঘটে, প্রায় ঘটে। এটা একেবারে মানে মানে একেবারে নতুন কোনো জিনিস নয়। তো সেটা ঘটে, সেটা কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার জন্যই ঘটে। তবে পার্টি লাইনের বাইরে যে ভোট প্রদান, এটি একটু আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। তবে আপনি যদি বিশ্লেষণ করি আমরা জিনিসটাকে, কারা করেছে, কেন করেছে, তাদের একটা বক্তব্য আছে। যারা এটা পক্ষে ভোট দিয়েছে, যে সমস্ত ডেমোক্রেট, তাদের একটা বক্তব্য আছে। যেমন এই যে 10 জনের মধ্যে 3 জন আছে যাদের ডিস্ট্রিক্টে এবার ট্রাম্প বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তার মানে কি, যে ওই যে হাউস রিপ্রেজেন্টেটিভ, তার যে কনস্টিটিউশন বা নির্বাচনী এলাকা আছে, অর্থাৎ তার ভোটাররা যার কাছে তার দায়বদ্ধতা আছে, তারা ট্রাম্পকে বা প্রেসিডেন্ট পদে ভোট প্রদান করেছে, ডেমোক্রেটিক হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক তারা। তো যার ফলে ওই 3 জন সদস্য ন্যাচারালি পরবর্তী নির্বাচনের সময় যেন তার কনস্টিটিউয়েন্সির মধ্যে কোনো সমস্যায় না পড়ে, তার ভোটারদের বিমুখ না হয়, সেই জন্য হয়তো ট্রাম্পের মানে এই লাইনে ভোট করছে, রিপাবলিকান লাইনে, যেন ট্রাম্পের অনুসারীরাও তাদের প্রতি বিরূপ না হয় পরবর্তী নির্বাচনে। অর্থাৎ তার মানে নির্বাচনী এলাকার ভোটারদের মানে সেন্টিমেন্টকে তারা বেশি প্রাধান্য দিয়েছে দলীয় যে আদর্শ সেটার চাইতে, এই 3 জন। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছে যে ওই যে একই কথা যেটা আমি ভূমিকাতে বললাম, প্রেসিডেন্ট একটা ইনস্টিটিউশন, তো আমরা প্রতিবাদ করব তার বিভিন্ন কর্মকাণ্ডের, কিন্তু সে প্রতিবাদ হবে মার্জিত এবং সেটা ডেকর অনুযায়ী হাউজের বা কংগ্রেসের যে সৌন্দর্য আছে তার নষ্ট করে নয়। একটা ট্রাম্পকে আমরা একজন সদস্য বলেছেন, ট্রাম্পকে আমি পছন্দ করি না, পার্সোনালি আই ডোন্ট লাইক ট্রাম্প, বাট হি ইজ দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। কাজেই প্রেসিডেন্ট একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনকে আমি শ্রদ্ধা করি, যে কারণে আমি এটার পক্ষে ভোট দিয়েছি। অর্থাৎ মোট কথা হলো যে এখানে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আদর্শের কথা অনেক কথাই বলবে, তবে আমার কাছে যেটা মনে হয় প্রধানত যারা এই 10 জন ভোট প্রদান করেছে,
এই এই রিপাবলিকানদের সঙ্গে একাত্মতা হয়ে তাদের মেইন অবজেক্টিভটাই ছিল তার নির্বাচনী এলাকার ভোটাররা যেন কোনোভাবে তার প্রতি বিরূপ না হয়, যাতে পরবর্তী নির্বাচনে তিনি কোনো বেকায়দা অবস্থায় না পড়েন। তো আপাতত আমি এইটুকুই বলছি, পরে আবার কথা হবে। জি, করিম চৌধুরী, ট্রাম্পের নির্বাচিত হওয়ার একদম শুরু থেকেই রিপাবলিকানরা তো আছেই, আমরা দেখছি যে অনেক ডেমোক্র্যাট নেতাও কিন্তু ট্রাম্পের সাথে সুর মিলাচ্ছেন। মানে রাজনীতির এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি মিউট করেছিলাম। এই বিষয়টাকে আমি ভিন্ন দৃষ্টিতে দেখছি। দেখুন, ট্রাম্পকে with 34 count of criminal conviction, felony conviction, he is our president. যাওয়ার পরে ডে ওয়ান থেকে অনেক পরিবর্তন আনবে, যেটা পজিটিভ পরিবর্তনের কথা দিয়ে যাওয়ার পরেই ডে ওয়ানেই সে দেশকে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিচ্ছে। আমি যদি সরাসরি বলি আল গ্রিন কি কারণে, আপনারা জানেন যে আল গ্রিন কে? গত 22 বছর ধরে সে সংসদে, 75 বছর বয়সী এই লোক গত 22 বছর ধরে সংসদ সদস্য, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কমিউনিটির জন্য যে সে কংগ্রেসে এশিয়ান এবং ব্ল্যাক ককাসের মেম্বার। আমাদের স্বার্থকে দেখার জন্য, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি এবং মাইনরিটির স্বার্থ রক্ষা করার জন্য গত 22 বছর ধরে সে একাধারে সংগ্রাম করে যাচ্ছে, এবং তাকে কখনোই চুপ করে রাখা যায় নাই। তার এই বলিষ্ঠ কণ্ঠ সবসময় আপনারা কংগ্রেসে শুনবেন। এই লোকটা কি কারণে সেদিন, গতকালকে রাতের কথা বলছি আমি, ট্রাম্পের বক্তৃতার সময়ে সে যখন অ্যাড্রেস করছিল কংগ্রেসকে, কি কারণে সে একজন ডিজেবল মানুষ, সে তার হাতে কেন আছে, আপনার জানেন যে লাঠি আছে, সে তার তো হাত তোলার ইয়ে নাই, সে হাত তুলছে, লাঠিটা তার হাতে ছিল, ওইটাই তার একটা বড় ধরনের রিপাবলিকানরা একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে যে এটা অসম্মান দেখানো হয়েছে প্রেসিডেন্টকে। কিন্তু যে বিষয়ের উপর প্রতিবাদ করছে এর চেয়ে অনেক নর্মাল বিষয়ে বারাক ওবামাকে রিপাবলিকানরা সংসদে লায়ার এবং দেশদ্রোহী, দেশ বিরোধী বলে চিৎকার করেছিল, হাউকাউ করেছিল সংসদে, এই কংগ্রেস। প্রেসিডেন্ট বাইডেনকে অনেকবার সংসদে বক্তৃতাকালে অনেক ধরনের তিরস্কার করেছে রিপাবলিকানরা, কিন্তু সেই সময়টা আমরা এরকম স্পিকারের পক্ষ থেকে, মেজরিটি লিডারদের পক্ষ থেকে এত বড় ঘটনা আমরা দেখিনি, দুই পক্ষ থেকে আসেনি। আমি এই ঘটনার জন্য আল গ্রিনকে সাধুবাদ জানাই, এবং তার শক্ত প্রতিবাদ করার জন্য একজন ফেলনি প্রেসিডেন্টকে, একজন দেশ ধ্বংসকারী, যে দেশের তার নীতির, তার জনগণকে তোয়াক্কা না করে সংসদে যে সমস্ত অধ্যাদেশ, বাজেট, আইন পাশ করা হয়েছে সেই সবগুলোকে সে বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র তার কলমের খোঁচায় প্রেসিডেন্টের সেই পাওয়ারের কারণে। কোনটা কতদিন থাকবে, কোনটা কতদিন টিকবে সেটা পরের বিষয়। অনেকগুলো কোর্টে আপনার হেল্ড আপ হয়ে গেছে, অনেকগুলো স্টে অর্ডার হয়ে গেছে তার অনেক অধ্যাদেশ। সংসদে যখন আলোচনা হবে হয়তো অনেকগুলো আবার সংসদ থেকে তার সেই সব অধ্যাদেশকে রিজেক্ট করা হবে, তখন তারা কিছু করার থাকবে না, তাকে পাশ করতেই হবে যে আইনটা সংসদ থেকে পাশ করে। কারণ খেয়াল রাখবেন, আজকেই একজন বিচারক বলেছে যে ট্রাম্প হোয়াইট হাউস তারা মনে করছে তাদের শক্তি সংসদের কংগ্রেসের চেয়ে অনেক বেশি। এটা বলেই তাকে শেষ করছে আর কি ওই স্টে অর্ডারটার সাথে। কিন্তু আমি যে মূল কথাটায় আসি যে $898 বিলিয়ন মেডিকেড, যেটা ডাইরেক্টলি এফেক্ট হবে নিম্ন আয় এবং মধ্য আয়ের জনগণ, রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পক্ষের লোকেই এফেক্টেড হবে। সারা দেশে এই যে অ্যারাউন্ড $900 বিলিয়ন আপনি যখন কাট করছেন, এটা হলো সোশ্যাল সেফটি নেট, মানুষের হেলথ কেয়ার। বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমরা, এই দেশের হেলথ কেয়ারকে কাট করা হচ্ছে। টাকার কোনো অভাব নাই, এই টাকাগুলোই শুধু এখান থেকে নিয়ে তাদের বিলিয়নিয়ার ফ্রেন্ডদেরকে দিয়ে দেওয়া হবে বিভিন্ন ভাবে। আপনারা দেখেছেন ইলন মাস্ক এখন কোন রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই বিলিয়নস অফ ডলার আপনারা আমার ট্যাক্স মানি বিভিন্ন প্রজেক্টের নামে নিয়ে যাচ্ছে, এবং এভাবে সে আরো অনেক বহু ইলন মাস্ক তৈরি করেছে তার চারদিকে, যেখানে টাকা পয়সা ইচ্ছা মতো ব্যয় করা হচ্ছে। তার শুধুমাত্র সর্বাধিক যে ক্ষমতা, প্রেসিডেন্ট ভবনের যে ক্ষমতা, সেটাকে ব্যবহার, জনগণের দিকে কোনো তোয়াক্কা করা হচ্ছে না।
আপনি দেখেন ট্যাক্স নিয়ে সে কি করছে, তার পলিসি সে বলছে ট্যাক্স রেভিনিউ আদায় করবে, খুব ধমকামক দিয়েছেন আপনারা। আমেরিকার মতো প্রেসিডেন্ট যখন এই জাতীয় হঠকারী সিদ্ধান্ত নেয়, তার প্রতিবেশী কানাডা, মেক্সিকো এবং চীন যদিও প্রতিবেশী আমাদের অ্যাডভার্সারি, কিন্তু আমাদের ব্যবসায়িক পার্টনার, যার ফলে এটা ইকোনমিস্টরা বারবার তাকে এবং হোয়াইট হাউসকে ব্যাখ্যা দিয়েছে যে জনগণের সাফারিং বাড়বে, আমাদের এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং এতে করে ক্ষতি হবে আমেরিকারই সবচেয়ে বেশি, কারণ আমেরিকা এইসব পণ্য ওই সব দেশ থেকে আমদানি করতে হবে। এখনো এখানকার ইনফ্রাস্ট্রাকচার এভাবে গঠন করা হয় নাই, গড়ে তোলা যায় না যে এইসব জিনিস এখানে উৎপাদন করা যাবে। তাহলে প্রতিযোগিতামূলক ভাবে ওইসব দেশ আমাদের সাথে টিকতে পারবে না লোকাল মার্কেটে, আমাদের পণ্যের বাজার বৃদ্ধি পাবে, আমাদের শিল্পের উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। এটা না করে শুধু একপক্ষের ভাবে তাদের উপরে যখন ট্যারিফ আপনি চাপিয়ে দিচ্ছেন, তারা তো বসে থাকবে না। এই ট্যারিফের কারণে পণ্যের দাম বেড়ে যাবে, আলটিমেট ক্ষতি হবে আমেরিকার। কিন্তু আমেরিকার জনগণের পকেট থেকে, সাধারণ জনগণের পকেট থেকে টাকাটা নিয়ে রাজকোষাগারে দেওয়া হবে ট্যারিফের নামে, সেখান থেকে ট্রেজারি থেকে আমেরিকান প্রেসিডেন্ট তার বিলিয়নিয়ার ফ্রেন্ডদের মাঝে বিভিন্ন প্রজেক্টের নামে ভাগ করে দিবেন, ইতিমধ্যেই দেওয়া শুরু। অতএব যদি বলেন যে আল গ্রিন, a veteran congressman from Texas, we censored him. Same for Democrats, especially House Minority Leader আমাদের ব্রুকলিনের কংগ্রেসম্যান হাকিম জেফরিস, সে আজকে একটা দিয়েছে, তার মন্তব্য দিয়েছে যে আমাদের এই প্রেসিডেন্টের মিটিং নিয়ে ডেমোক্রেটদের ভিতরে কোনো আলোচনা হয়। তা আলোচনা না হওয়ার আগে আপনারা সেখানে গেলেন কেন? দিস ইজ ইউর ফেলিউর, ইউ আর এ মাইনরিটি লিডার। আমি হাকিম জেফরিসকে, এই বৃহত্তর দলটিকে সংগঠিত করতে সে যে ফেলিউর হয়েছে তার জন্য আমি তার উপর দোষারোপ করি, এবং তার উচিত ছিল সেখানে দাঁড়িয়ে জনসনকে চ্যালেঞ্জ করা যে অতীতেও এর চেয়ে বেশি প্রতিবাদ করেছে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডেমোক্রেসি, দ্যাটস হোয়াই উই আর হিয়ার, উই বিলিভ ইন আওয়ার ডেমোক্রেসি, উই থ্রাইভ উইথ আওয়ার ডেমোক্রেসি। সেই ক্ষেত্রে আল গ্রিনকে সমর্থন করে সমস্ত ডেমোক্রেটরা বের হয়ে যাওয়া দরকার। না হলে জনসনকে, স্পিকার জনসনকে চ্যালেঞ্জ করা উচিত ছিল যে তাকে সেন্সর করা যাবে না। সে এমন কি করেছে? সে তো থ্রেট করে নাই প্রেসিডেন্ট, তোমরা তো থ্রেট করেছো, এবং সেটাই হলো বিউটি অফ দ্য ডেমোক্রেসি। এখন আমাদের একজনকে সেন্সর করেছে, আপনারা জানেন তো, সেন্সর করা মানে খুব একটা বেশি কিছু না, একটু এই বিদ্রুপ করা, তাকে নিয়ে দাঁড়িয়ে স্পিকার তার সমস্ত লোকজনকে নিয়ে তার সম্পর্কিত একটা রিড করবেন, একটা বিবৃতি, এবং সেটাই হবে। সে সংসদ সদস্য হিসেবে আর কোনো কিছু থেকে বঞ্চিত হবে, তার কোনো অধিকার। কিন্তু এই যে একটা লোককে, এটা কিন্তু একটা বড় ধরনের মেসেজ রিপাবলিকানরা দিচ্ছে। তাহলে আপনারা দেখবেন যে ভবিষ্যতে ডেমোক্রেটিক দলীয় যে কংগ্রেসম্যান যারা আছেন, যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তারা একটু ভয় পেতেন, কারণ তাদের তো নিজের দলে নিজের সাপোর্ট নাই। যেই 10 জন রিপাবলিকানদেরকে সমর্থন দিয়েছে এবং ভোট দিয়েছে এই বিলটা পাস করার ক্ষেত্রে, এই প্রস্তাবটা পাস করার ক্ষেত্রে, বিল না প্রস্তাব বলা যায় এটাকে, মোশনটা পাস করার ক্ষেত্রে, আমি মনে করি তাদের বিট চেয়ার, ডেমোক্রেটদের ভিতরে অতীতেও 2 জন বিট চেয়ার সিনেটর ছিলেন, আপনারা জানেন। জো ম্যানশনের কথা শুনেছেন, ওয়েস্ট ভার্জিনিয়া। আমরা আরেকজন অ্যারিজোনার সিনেটরের কথা শুনেছি, আমি তাকে বিদ্রোহ করে সবসময় বলতাম সিনেমা, উনি সিনেমাই করতেন সারা বছর, কাজের সময় ডেমোক্রেটদের ব্যবহার করতেন, আর বলতেন যে আমার যদি, আমি সেখান থেকে অ্যারিজোনা থেকে পাস করে আসতে হয়, তাহলে তো আমাকে রিপাবলিকান ভোট রাখতে হবে, এই জন্যই আমাকে ওই দিকে কথা বলতে হয়। তো তুমি কোন দিকে চাও? You either one side, this side or that side. You are using democratic platform but supporting your Republican colleague. So you are the enemy of the party. In this case, the summary is Hakeem Jeffries failed to organize Democrat in the Congress. As a result of his failure, Democrats are divided in Congress, and 10 of those Democratic representatives voted against their own policy. It is a bad sign for Democrats. In the future, it will impact our unity. It will impact Democratic caucus. আমি এটাই বলবো, এর জন্য ডেমোক্রেটকে অনেক খেসারত দিতে হবে। তবে আবারও বলি, আল গ্রিন যা করেছে তা জনগণের জন্য করেছে, আমেরিকার জন্য করেছে, জনগণের অধিকারের জন্য করেছে, আমি তাকে সাধুবাদ জানাই।
জি, আসলে পুরো দলের উপরই প্রভাব পড়বে। প্রভাবটা আসলে অনেক কিছুতেই পড়ছে। এই যেমন হচ্ছে বাণিজ্য যুদ্ধ লেগে গেল, মেক্সিকো কানাডার পণ্যের উপরে শুল্ক আরোপ করা হলো। আবার দেখা যাচ্ছে যে 2 দিন যেতেই হচ্ছে যে সেটা আবার হচ্ছে ট্রাম্প স্থগিত করলেন। কয়েকদিন আগে তিনি অভিযোগ করলেন যে কানাডার বর্ডার দিয়ে এখনো হচ্ছে যে মাদক আসছে, এখনো হচ্ছে অবৈধ অভিবাসী প্রবেশ করছে। আজকে আবার তিনি হচ্ছে কানাডা না মেক্সিকো, এবার তিনি মেক্সিকোর সরকার প্রধানের তিনি প্রশংসা করলেন, বললেন যে না, তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। আগের থেকে অভিবাসী আসার সংখ্যা অনেক কমে গেছে। মোহাম্মদ মালেক, এত বড় একটা ইস্যু, সেই জায়গায় আমেরিকার মতো দেশের একটা প্রেসিডেন্ট, বিশ্বের সব থেকে ক্ষমতাধর একজন প্রেসিডেন্টের এই যে মুড সুইং এর বিষয়টা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে আমি ওই আগের প্রসঙ্গে করিম ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করছি। সেটা হলো যে আলগ্রিন যে কাজ করেছেন, নিঃসন্দেহে উনি ভালো কাজ করেছেন। তার মানে জনগণের পক্ষে কথা বলেছেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি অভিনন্দন যোগ্য। কিন্তু আলগ্রিনের বিষয়টি কিন্তু কেবলমাত্র রিভিউ হয়েছে তা নয়। কিন্তু এখন রিপাবলিকান হাউস সদস্যরা যেটা প্ল্যান করছে যে আলগ্রিনকে যে কমিটিতে আছেন, যে কমিটি মেম্বার হিসেবে যে কমিটির মধ্যে আসেন, সেখান থেকে বহিষ্কার করার ব্যাপারে তারা আরেকটি প্রস্তাব আনবে। কাজে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যদি বিভাজনটা দূর করা না যায়, তাহলে কিন্তু সেটা আরো খারাপ দৃষ্টান্ত হতে পারে। সেক্ষেত্রে উনি বহিষ্কৃত হয়ে যেতে পারেন। তার কারণটি যেটি করিম ভাই বললেন সেটি সত্য, যে হাকিম জেফরিজের এখানে অনেক ব্যর্থতা আছে, বা তার এখানে মানে ব্যর্থই বলবো। তার কারণটি হলো তিনি সঠিক ব্রিফ করতে পারেননি। তিনি ডেমোক্রেটিক লিডার হিসাবে ব্রিফিংটা তার ঠিক মতো হয়নি, বা আদৌ করেননি, আমি জানি না, কিন্তু সঠিক হয়নি। এখন যদি ডেমোক্রেটিক পার্টি এই বিষয়টা আরেকটু সতর্ক না হয়, তাহলে ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টিকে আরো কিছু খেসারত দিতে হতে পারে, এবং বলিষ্ঠ কণ্ঠ রোধ করার যে বিষয়টি, সেই জায়গাটা আরো বেশি শক্ত হবে। ট্রাম্পের মতো একটা দুর্ধর্ষ এবং কি বলবো, এটা মানে সমস্ত মানে নর্মস এর বাইরে যে তিনি মানে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করছেন, তাকে ঠেকানোর জন্য ইউনিটি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। গেল একটা জিনিস। আর এবার আসি আপনার প্রসঙ্গে, যে এই যে মুড সুইং ট্রাম্পের, এটাই তো ট্রাম্প, তাই না? ট্রাম্প তো তাই, ভেরি আনপ্রেডিক্টেবল। আর ওই যে একটা কথা আছে যে দেখেন, ট্রাম্প যতটা না পলিটিশিয়ান, তার চেয়ে বড় উনি একটা ট্রানজেকশনাল পার্সন। উনি সবকিছুর মধ্যে বাণিজ্য নিয়ে আসেন, গিভ অ্যান্ড টেক। উনি ট্রানজেকশন করেন, বার্গেনিং করেন, দরদাম করেন, এই বিষয়গুলো তার মধ্যে আছে। তো দেখুন, এই যে ট্যারিফের বিষয়টা বলার আগে, তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটা সময় ছিল, সম্ভবত ওবামার সময়, এটা হলো নাফটা, নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। নাফটা ছিল, অর্থাৎ মেক্সিকো, কানাডা এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য হবে এগুলো টেরিফ ফ্রি হবে, নো টেরিফ। পরবর্তী ট্রাম্প সাহেব তার পূর্ববর্তী টার্মে এসে কেউ করলেন এইটাকে, নাফটাকে বিলুপ্ত করে তিনি করলেন ইউএসএমসিএ। এটা কিন্তু ট্রাম্পই করেছেন। তার মানে ইউএস মানে ইউনাইটেড স্টেটস, এম মানে মেক্সিকো, সিএ মানে কানাডা। এই তিনটা দেশের একটা ফ্রি ট্রেড ট্রিটি। এখানে কতগুলো পণ্য আইটেমাইজ করা আছে যেগুলো কোয়ালিফাইড ফর ফ্রি ট্রেড, অর্থাৎ এই ইউএসএমসি এর আন্ডারে যে সমস্ত পণ্যগুলো কোয়ালিফাই করবে, সেই পণ্যগুলো ট্যারিফের আওতার বাইরে থাকবে। আগে যেমন ঢালাভাবে সকল পণ্যই বাইরে ছিল আওতায়, এটা তা না হয়ে ইউএসএমসি এর কভার করে এমন পণ্যগুলো আপনার ট্যারিফের বাইরে থাকবে। তো এটি কিন্তু বহাল ছিল। এখন এটাকে ভায়োলেট করে ট্রাম্প কি করতে যাচ্ছেন, যে 25% ট্যারিফ। এর কারণ দুটি। মেক্সিকোর সঙ্গে তার কিছু ট্রেড আছে, ট্রানজেকশন আছে। ট্রানজেকশনটা কি? ট্রাম্প চাচ্ছেন যে সীমান্তে যে অভিবাসীদের ঢল, এটার জন্য মেক্সিকো দায়ী। তাদের সীমান্ত তারা খুলে দিছে আমেরিকাতে অনুপ্রবেশ করার জন্য। কাজে মেক্সিকোতে যদি আমি টায়ার দিতে পারি, শর্ত, যেমন কি শর্ত দিয়েছিলেন তিনি, যে মেক্সিকোকে তাদের ন্যাশনাল গার্ড দিয়ে তাদের সীমান্ত এমনভাবে প্রহরা দিতে হবে যেন তাদের সীমান্ত দিয়ে কেউ আমেরিকার ভিতরে প্রবেশ করতে না হয়। অর্থাৎ মেক্সিকোকে এনশিওর করতে হবে তাদের সীমান্ত দিয়ে যেন কেউ আমেরিকাতে প্রবেশ না করে।
তো মেইনলি এই অভিবাসন যে ইনফ্লোজ আমেরিকাতে মেক্সিকো হয়ে এটাকে ঠেকানোর জন্যই একটা চাপ প্রয়োগ করা এই টেরিফের নাম দিয়ে মেক্সিকোর উপরে। এটা আমরা প্রথমে এটা কিন্তু 2 দফায় এটাকে ডিলে করা হলো আর কি। প্রথম দফায় যে ফেব্রুয়ারিতে ছিল, তারপর এটাকে মার্চের 2 তারিখ থেকে করেছিল, এবার এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আবার ডেফার। তো ডেফার করেন বাই দিস টাইম কিন্তু উনি মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেছেন। তো কথা বলে তিনি চমৎকার একটি মানে তার যে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছেন ট্রাম্প, সেখানে কি বলেছেন দেখুন। এবার কিন্তু চমৎকার ভাবে প্রশংসা করেছেন মেক্সিকো প্রেসিডেন্টের, যে আমি তার ভাষায় বলছি, উই আর ওয়ার্কিং হার্ড টুগেদার অন দি বর্ডার টু স্টপ ইলিগাল অ্যালায়েন্স অ্যান্ড ফ্যান্টানি। মানে আমরা জয়েন্টলি টুগেদার খুব হার্ড ওয়ার্ক করতেছি। তারপর আবার তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে থ্যাংক ইউ দিয়েছেন, থ্যাংক ইউ টু প্রেসিডেন্ট ফর ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন। ঠিক সাইমালটেনিয়াসলি এটাকে রেসপেক্টেবল ভাবে মেক্সিকোর প্রেসিডেন্টও বলেছে, থ্যাংকস ট্রাম্প ফর respectful discourse. Virtually all of Mexico trade with US, included USMLE agent. তার মানে হলো যে তিনিও পাল্টা তাকে আবার ধন্যবাদ দিয়েছে। তার মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অ্যাকচুয়ালি আলটিমেটলি টেরিফ হবে কি হবে না, বা কতটা কার্যকর হবে, এটা কিন্তু এখন বলছে মানে নেগোসিয়েশন করে করে এমন একটা পর্যায়ে যাচ্ছে, যদি আমেরিকা যা চায় মোটামুটি ট্রাম্পের ইচ্ছা যে সবগুলো না হলেও ট্রাম্প খুশি হওয়ার মতো শর্ত মেনে নেয় মেক্সিকো, তাইলে হয়তো মেক্সিকোর সঙ্গে এই টেরিফটা হবে না। ঠিক কানাডা, তো কানাডার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। কানাডার ব্যাপারে প্রেসিডেন্ট কিন্তু খুব হার্ড। উনি কিন্তু কানাডার প্রধানমন্ত্রী সম্পর্কে ভেরি মাচ মানে ক্রিটিক্যাল। তেমনি ভাবে ট্রুডো কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে ভেরি মাচ ক্রিটিক্যাল, এবং সেইখানে একটা সমস্যা হয়তো হতে পারে। তো সমস্যা যদি কানাডার ক্ষেত্রেও হয় যে ওই ইউএসএমসি এর এগ্রিমেন্টের বা টিটির আওতায় যে পণ্যগুলো সেগুলো যদি টেরিফের আওতার বাইরে থাকে, তাহলে মোটামুটি একটু স্তীমিত হবে। তার কারণ হলো যে আমি একটা পরিসংখ্যান দিই, যে আমেরিকার যে টোটাল ইম্পোর্ট ফ্রম মেক্সিকো, তাতে 50% পণ্য এখন কিন্তু ওই ইউএসএমসি এর ট্রেড ট্রিটির অধীনে, আর কানাডার হলো 36% ইম্পোর্ট। তো এইটা নিয়ে একটা জটিলতা হতে পারে। আমি প্রথম কানাডার সাইডটাই বলি, সেটা হলো যে কানাডার সঙ্গে যে হোস্টাইল এখন পর্যন্ত কানাডাকে 51তম স্টেট করার ব্যাপারে তার আগ্রহ বা তার প্রস্তাব দেওয়া, সেটা হোক মকারি করে হোক, সেটা যেভাবেই হোক না কেন, কিন্তু এই বিষয়টি কিন্তু একটা সিরিয়াস ভাবে কানাডা নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। তার কারণটি হলো কানাডার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছে যে আমেরিকার পলিসি হলো যে এই সমস্ত ট্যারিফ দিয়ে দিয়ে কানাডাকে দুর্বল করা, উইক করা, যাতে একটা সময় কানাডাকে আমেরিকার অ্যানেক্স করে নিতে পারে। আবার অন্টারিওর যিনি প্রিমিয়ার, তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমেরিকার স্পেশালি মিনেসোটা, মিশিগান এন্ড নিউ ইয়র্কে 1.5 মিলিয়ন সিটিজেন আছে যারা সম্পূর্ণভাবে কানাডার বিদ্যুতের উপর নির্ভরশীল। তিনি বলেছেন অন্টারিও যে প্রভিন্স, তারা এই নেক্সট উইক থেকে এই বিদ্যুতের উপর 25% ট্যারিফ আরোপ করে দেবে। প্রয়োজনে তারা এই আমেরিকাতে বিদ্যুৎ সরবরাহ এক্সপোর্ট বন্ধ করে দেবে। তো মোটামুটি এটা একটা পর্যায়ে মানে একটা জানি না এটা কিভাবে মিটিগেট হবে। তো এখন মতো কানাডার জন্য 2 তারিখ পর্যন্ত এটা মানে ডিলে করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। আর আরেকটা জিনিস হলো যে যদি এই ট্যারিফটা আলটিমেটলি হয়ে যায়, তাহলে করিম ভাই তার আগের আলোচনা কিন্তু ইঙ্গিত দিয়েছে, এটা আমেরিকার আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে দ্রব্যমূল্যের ব্যাপারে। তো কারণটি হলো যে আমরা দেখি যে সমস্ত দৈনন্দিন যে পণ্যগুলো, গ্রোসারি আইটেমগুলো আমরা কিনি, যেমন ডায়েরি প্রোডাক্টস, এগস, হানি, তারপর ফ্রুটস, ভেজিটেবলস, মিট, ফিশ, সি ফুড, এইগুলো কিন্তু আসে মেক্সিকো থেকে। প্রায় এই সমস্ত পণ্যের আমেরিকার যে চাহিদা, তার চাহিদার মেজর পোর্শন আসে মেক্সিকো থেকে। গত বছর শুধু এই কয়টা পণ্যের জন্য $205 মিলিয়ন ইম্পোর্ট হয়েছে কানাডা থেকে। এখন যদি এই পণ্যগুলো আমাদের ডেইলি নেসেসারি পণ্য, প্রতিদিন গ্রোসারিতে যে এগুলো আমাকে কিনতে হয়, এটার উপর যদি 25% ট্যারিফ আরোপ হয়, তাহলে গভর্নমেন্টের এক্সচেকারে হয়তো
ট্যাক্স আয় বাড়বে, কিন্তু ইম্পোর্টাররা কি করবে? এই পণ্যের যে ভ্যালু এডিশন হবে, অর্থাৎ বর্ধিত মূল্য দিতে হবে, এটা তারা এটা তারা ডিস্ট্রিবিউট করবে পণ্যের উপরে ভোক্তা পর্যায়ে। তার মানে হলো যে আমাকে যখন ডিম কিনতে যাব বা মেক্সিকো থেকে আসা ফ্রুটস কিনতে যাব, তখন আমাকে বর্তমানে যে মূল্য আছে তার সাথে 25% বেশি মূল্য দিয়ে এটা আমাকে কিনতে হবে। তাহলে এই বিষয়টা আপনি দেখুন যে মেক্সিকোর সাথে যদি ফাইনালি আপোষ না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছে, যে যেখানে ট্রাম্প প্রতিশ্রুতি নির্বাচন, আমি তো বলি ট্রাম্প আজকে প্রেসিডেন্ট কেন? প্রেসিডেন্ট হওয়ার কারণটি হলো যে বহু ডেমোক্রেটিক লাইনের ভোটার, ইন্ডিপেন্ডেন্ট ভোটার, যে বিশেষ করে ব্ল্যাক এবং হিস্পানিক মুসলিম, তারা কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছিল। প্রধান কারণটি ছিল এবার যে দ্রব্যমূল্য, যে ট্রাম্প বলেছে দ্রব্যমূল্য কমিয়ে দিবে, এবং দ্রব্যমূল্য অতিষ্ঠ হয়ে এই ভোটাররা কিন্তু ভোট দিয়েছিল। এই ভোটাররা বা আমরা সাধারণ জনগণ কিন্তু উইল বি ভেরি ফ্রাস্ট্রেটেড ইন ফিউচার ইফ টেরিফ উইল বি দেয়ার। জি, এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন কিন্তু একটু একটু করে কাজ করা শুরু করেছে, অনেক নিত্য পণ্যের দাম বেড়ে গেছে। করিম চৌধুরী, আপনার মন্তব্য শুনি। দেখুন, আমরা অনেককে বলি ট্রাম্প শুধু দেশে নয়, ডোমেস্টিক্যালি নয়, মানে আন্তর্জাতিকভাবে এখন বিগ টাইম বুলি হিসাবে সে পরিচিত। তার আচরণের কারণে যেটা করা সম্ভব নয় ইকোনমিতে, সেটাই বলেছে ডে ওয়ান থেকে আমি ইনফ্লেশন কন্ট্রোল করব, দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনবো। তার হোয়াইট হাউসে ঢোকার দিন থেকেই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি দিচ্ছে, এবং সেটাকে সে ফুয়েলিং করতেছে। কেননা সেই হুমকি ধামকি বুলির মাধ্যমে রাখছে যে 10%, 20%, 30% ট্যারিফ বসিয়ে দিব এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এবং আমাদের যে কলকারখানা, আমাদের যে শিল্প কারখানা চলে, এইসব শিল্প কলকারখানার কাঁচামাল অনেকটাই আসে তিনটা বড় বড় দেশ থেকে, সেটা হলো মেক্সিকো, কানাডা এবং চায়না। এই তিনটা দেশের সাথে ট্যারিফ যুদ্ধ ঘোষণার আগে যদি লোকাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হতো, অল্টারনেটিভ সোর্স বের করা যেত, তারপরে তাদের সাথে দামাদামি করার ক্ষেত্রে আমাদের বার্গেনিং পাওয়ারটা ভালো থাকতো। সেই ক্ষেত্রে দেশবাসীকে ডোমেস্টিক্যালি যখন বোঝানো যেত যে হ্যাঁ, দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, হাজার হাজার লোকের কাজ শুরু হচ্ছে, এই শিল্পকে অগ্রাধিকার দেওয়ার জন্য বাইরের পণ্য যাতে এসে আমাদের উৎপাদিত পণ্যের সাথে প্রতিযোগিতা করতে না পারে লোকাল মার্কেটে, সেই জন্য আমি এটা করছি, দেশে এই বিষয়টা খাওয়ানো যেত। কেননা জনগণের মাঝে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, জনগণের হাতে টাকা পয়সা আসছে, সেটা নিয়ে একটা যে দেশীয় পণ্য, দেশীয় শিল্প, দেশীয় কর্মসংস্থান, যে লেবার ফোর্স, তাকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে, সেটাকে লেবার মার্কেটকে গ্রো করার জন্য করা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেটকে চাপিয়ে দেওয়ার জন্য, একটা সাপ্রেস করার জন্য সেটা করা হচ্ছে, তাহলে সেটা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হতো। কিন্তু সে যেটা করছে, বুলিং করে আমাদের যে ব্যবসায়িক পার্টনার যারা সুখে দুঃখে আমাদের সাথে রয়েছে, তাদের উপরে আমরা বলছি জানা শোনার পরে যে আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট কানাডার, মেক্সিকোর উপরে, অনেক কিছুর উপরে, চায়নার উপরে, অনেক কিছুর উপরে। আপনি আজকে দেখবেন এই গতকালকে চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে, আপনারা অনেকেই দেখছেন সেটা। সারা বিশ্বব্যাপী এটার উপর আলোচনা হচ্ছে আজকে সারাদিন। আপনারা যদি দেখে থাকেন ইন্টারন্যাশনাল নিউজগুলো, বিশেষ করে CNN, NBC, সব নিউজগুলো যদি দেখেন, আপনারা দেখবেন যে অ্যানালাইসিস হচ্ছে, এবং সেটা বলছে চায়না ইজ রেডি ফর এনি কাইন্ড অফ war with America. What it does mean? Chinese never said this thing before. না শুধুমাত্র বাণিজ্য যুদ্ধ না, সে বলছে তোমার সাথে অন্য কোনো যুদ্ধের দরকার হলো, সে পরিষ্কার বলে দিচ্ছে মাথা ঘামাইও না আর কিন্তু তাইওয়ান নিয়ে বা অন্য কিছু নিয়ে, উই উইল নট লেট ইউ গো। এখন চ্যালেঞ্জটা এমন মুখে হচ্ছে, ছপা ডাকাতে শুধু মুখ বাঁচানোর জন্য 1 মাসের জন্য বর্ধিত করেছে, প্রথমে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, এখন বলছে মার্চের শেষ পর্যন্ত আমরা দেখব। আলোচনা হচ্ছে, কল করছে সে, কিন্তু কেউ তাকে সার দিচ্ছে না, শেষ পর্যন্ত চপে ডাকাত খাইয়া। এটা শুধুমাত্র ওই যে আমাদের ভাষায় একটা কথা বলে যে ফেস সেভিং এর জন্য আলোচনা করে এটাকে আস্তে থেকে সরে আসছে। সে বুলি করছিল, থ্রেট দিছিল, খুব ধমকে যখন কাজ হচ্ছে না, তার ইকোনমিক অ্যানালাইসিসটাই তখন বুঝে দিচ্ছে, আমেরিকার এবং বাইরের ইকোনমিক অ্যানালাইসিসটাই বুঝে দিচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা তুমি, তোমার জনগণ। এখন সে আস্তে আস্তে এটা থেকে পিছু সরে আসছে। আপনি দেখছেন তার 200-এর মতো যে অধ্যাদেশ সে অর্ডিন্যান্স জারি করেছে, স্বাক্ষর করেছে, তার অনেকগুলোই কোর্টে স্টে অর্ডার হয়ে গেছে। অনেকগুলোই সে সংসদ, কংগ্রেসকে সাপ্রেস করে, সারপাস করে, বাইপাস করে, আই শুড সে বাইপাস করে সে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেখানে তাকে কংগ্রেসে যেতে হবে ফিরে। হ্যাঁ, কংগ্রেসে সে হয়তো এবার পাশ করে নেবে,
কেননা তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে কংগ্রেসে যে আমাদের স্বাধীনভাবে আমরা যে গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার মধ্য দিয়ে কংগ্রেসের যে কথা বলে অভ্যস্ত, তার অধীনে কিন্তু সেটা পারবে না অনেক কংগ্রেসম্যান। কারণ যাকেই সে টার্গেট করবে তার বিরুদ্ধে সে বিলিয়নস অফ ডলার ব্যয় করবে, তার সমস্ত শক্তি ব্যয় করে তাকে ওই সদস্যপদ থেকে বাদ করে দিবে, তাকে ইলেকশনে ফেল করাবে। কারণ ট্রাম্প হচ্ছে ভিন্ন মত পছন্দ করেন না। জি, আমাদের আলোচনা চলবে। অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথি সঙ্গেই থাকবেন, আলোচনা চলবে। একটি বিরতির সময় হয়ে গেছে, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। মোহাম্মদ মালেক এবং করিম চৌধুরী দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আলোচনার জন্য। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ওন্না পরা নিয়ে হেনস্থার অভিযোগে যেই অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জামিন দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করিম চৌধুরী, একটি সভ্য রাষ্ট্রে একজন নারীকে এসে ওন্না ঠিক করতে বলা হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে এবং এইরকম একজন ইফটিজারের বিরুদ্ধে মামলা তুলে নিতে বাধ্য হচ্ছে প্রশাসন তৌহিদি জনতার চাপে, এবং সেই সাথে এইরকম একজন ইফটিজারকে ইসলাম প্রচারের আইকন বলা হচ্ছে, তাকে ফুলের মালা পরানো হচ্ছে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে আমরা এই তৌহিদি জনতার উৎপাত দেখতে পাচ্ছি, বিশেষ করে নারী বিষয়ক বিভিন্ন জায়গায় নারী বিদ্বেষ থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন চর্চা বাধা দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে তারা কি এটি সামাল দিতে পারছেন না, না চাচ্ছেন না? আমার কাছে মনে হচ্ছে যে এটা অত বড় বিষয় নয়। সংবাদটাকে অন্যভাবে ফলাও করে প্রোপাগান্ডা করা হচ্ছে এখানে। কারণ যে মেয়েটি কি কারণে মামলা করেছে, কি কারণে সে বলেছে ইফটিজ করেছে, কতটুকু ইফটিজ হয়েছে। ছেলেটা একটা গ্রন্থাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে কাজ করে এবং সেখানকার কর্মচারী হিসেবে মেয়েটাকে তার তো সামনে আগলাইও ধরে নেই, তাকে এমন কিছু করেনি। যতটুকু আমি ইনডেপথ জানতে পেরেছি ইতিমধ্যে সংবাদ সোর্স থেকেই, তাকে বলেছে আপু আপনার তো একটু উল্লা টুল্লা পড়লে ভালো হতো হয়তো। সে ছাত্রী হিসাবে অবশ্যই একজন কর্মচারীর কাছ থেকে, লাইব্রেরি ওয়ার্কারের কাছ থেকে এটা শুনলে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদেরকে কোনো কর্মচারী যদি কোনো এরকম কিছু জ্ঞান দিতে আসতো, আমাদের ইগোর কারণে, আমাদের বয়সের কারণে, আমাদের অ্যাটিটিউডের কারণেই আমরা আপসেট হয়ে যেতাম তাদের প্রতি। তারা কে? তারা তো শুধুমাত্র এমপ্লয়ি, কিন্তু একটা মূল্যবোধের, জাতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ, রমজান মাস, এইসব মিলিয়ে আমাদের ছাত্রীদের যে সংযত অবস্থায় চলা উচিত, আমাদের মূল্যবোধের সাথে, সংস্কৃতির সাথে মিল রেখে, সেটা না করে বরং ছেলেটাকে ইফটিজার বলে তার বিরুদ্ধে যে মামলা খসে দিলেন, আপনি পুলিশে অভিযোগ করলেন। অ্যারেস্ট হওয়ার পরে যখন জানা গেল যে এমন কিছু না, তখন উনি নিজেই আবার মামলাটা প্রত্যাহার করলো, বললো যে আমি তো শুধুমাত্র ধমক, এই আমার উপরে খুব প্রেশার যাচ্ছে অনলাইনে। হ্যাঁ, আমি অনলাইনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু প্রেশার। এই জাতীয় একটা খুটকা বিষয়কে নিয়ে আপনি যখন এটাকে অনেক বড় করে ইফটিজার বানিয়ে দিলেন, আপনার কাছে তো প্রক্টর ছিল, সেখানে কেন যান নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু ছিল, সেখানে কেন যান নাই? অতএব এটা যেমন করে সংবাদটা একটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে ইফতিজারকে তৌহিদি জনতা ছাড়িয়ে আনছে, তা কিন্তু বিষয়টা না। মামলার মূল যে ভিত্তি, চার্জ, একটা চার্জ যেমন ধারাতে তো আপনাকে ফেলতে হবে, একটা লোককে রাখতে হলে, মামলা টিকতে হলে, সার্ভাইভ করতে হলে। একটা লাইব্রেরির কর্মচারী যদি আপনাকে বলে যে এই রোজারাজির দিনে আপু একটু যদি সংযতভাবে চলেন ভালো হয়, এই কথাটা তো ইফতিজিং এর কাছে যায় নাই। He did not stop you, he did not behave with you something that you feel threatened. কিন্তু এই বিষয়টাকে ফলাও করে আমাদের মিডিয়া যেভাবে প্রচার করছে, সেটাকে একটা আমি মনে করছি যে অতি বাড়াবাড়ি এবং সত্য কথাকে চাপিয়ে, আসল ঘটনাকে চাপিয়ে একটা বিশেষ দিকে মোড় দিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে একটা বিশেষ গোষ্ঠীকে ব্লেম করা হচ্ছে। আপনাকে বলি, সেই ছেলেটা যখন জামিনে মুক্তি পায় কোর্ট থেকে, কোর্ট কেন জামিন দিয়েছে? কোর্ট তো জামিন দিয়েছে কারণ মেয়েটা মামলা উজ্জ্ব করার কথা বলেছে আইউকে। মেয়েটাকে কেউ তো ফোর্স করে নাই সরকারের পক্ষ থেকে। তো সেই ক্ষেত্রে মেয়েটা বুঝতে পেরেছে যে ওই যে মশা মারতে কামান দাগানো হয়েছে, তার যাওয়া উচিত ছিল লাইব্রেরিয়ানের কাছে, তার সুপারভাইজারের কাছে, যে ওয়াই হি ইজ ইন্টারফেয়ারিং অ্যাবাউট মাই ড্রেস অর সামথিং। দিস ইজ মাই ইন্ডিপেন্ডেন্স, দিস ইজ মাই বডি, and the way I believe in my culture, I will behave that way. What is his business within my personal interest? এটা না বলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ে গেলেন না, লাইব্রেরিয়ানের কাছে গেলেন না, উনি হঠাৎ করে চলে গেলেন পুলিশের কাছে। এই যে একটা বাড়াবাড়ি। আর আপনার একটা কথার সাথে আমি একমত যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বর্তমান যে অস্থায়ী সরকার, আপনারা বলেন যে ইন্টিম গভর্নমেন্ট, তার বিভিন্ন কারণে
খুব শক্তভাবে দমন করতে পারছে না, এবং আমি মনে করি তাদেরকে আরো শক্তভাবে এইসব আইন শৃঙ্খলা এবং মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা উচিত। কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য না। এতে করে জনগণের আস্থা সরকার থেকে সরে যাবে, প্রত্যেকেই লাঠি হাতে নিয়ে নিজ নিজ নিরাপত্তায় ব্যস্ত থাকবে। এতে করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশ একটা বিশেষ প্রতিবেশী রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা আমরা রয়েছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ মালেক, একদম ছোট্ট করে 1 মিনিট একটু আপনার পর্যালোচনা শুনি। না আসলে দেখুন, পর্যালোচনা তো 1 মিনিটে হয় না। তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটা হলো যে করিম ভাই বিষয়টিকে যতটা হালকাভাবে দেখছেন, আমি কিন্তু সেভাবে দেখছি না। তার কারণটি হলো যে এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মোহাম্মদ মালেক, করিম, আমি একটু যুক্ত করতে চাই। করিম চৌধুরী তো বললেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের যেভাবে রোজার মাসে সংযত হয়ে চলা উচিত, অনেকে হয়তো চলছেন না। সেই ক্ষেত্রে একজন লাইব্রেরিয়ান এসে যদি বলে যে আপনি আপনার পোশাক ঠিক করেন, ওড়না ঠিক করেন, এটি ছোট একটা ঘটনা কিংবা বিচ্ছিন্ন ঘটনা, আপনি এটার সাথে একমত? না, আমি একমত না। ঘটনাটা আসলে এরকম না। তাকে মানে আপনি যদি শিবিরের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, তার আজকের ফেসবুক স্ট্যাটাসটি দেখেন, সেখানে উনি এই ঘটনার সঙ্গে প্রথম থেকে ইনভলভ ছিলেন। কেমন মানে এই ঘটনার প্রবাহের সাথে তিনি বলেছেন যে এই যে বাইন্ডার মানে বুক বাইন্ডার যে ছেলেটি হেনস্থা করেছে অভিযুক্ত, যে তার অ্যাপ্রোচ এবং ভাষা যথাযথ ছিল না। শিবিরের সভাপতির বক্তব্য। আরেকটি কথা বলি যে করিম ভাই যেটি বলেছেন যে সে সরাসরি মেয়েটি থানায় গেল না, মেয়েটি থানায় মেয়েটি প্রক্টরের কাছে গিয়েছিল, অভিযোগ জানাতে গেছে। প্রক্টর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রক্টোরিয়াল বডির মাধ্যমে তাকে থানায় সুপর্দ করা হয়েছে, এবং থানায় সুপর্দ করার পর সেইখানে তৌহিদি জনতা নামে একটা অনেক লোক, প্রায় শখানেক লোক থানা অবস্থান করেছে। পুলিশ নির্ভয় হইয়া এই যে শিবিরের সভাপতি তাকে টেলিফোন করেছে যে এরকম আমরা একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছি, তাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার থানা তারা অবস্থান করছে, এরকম তৌহিদি জনতার নাম দিয়ে। তারপরে সে রাত 2টার সময় ওখানে গেছে শিবির সভাপতি, সে নিজে বলেছে। তারপরে সেইখানে আলোচনা হয়ে তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করে এইটুকু রাজি করানো গেছে যে আপনারা গাড়িটা ছেড়ে দেন, কোর্টে যাক, কোর্টে যা আপনারা জামিন করে নিয়ে আসে। তার পরবর্তীতে এই তৌহিদি জনতা তাকে কোর্টে নেওয়ার অনুমতি দিচ্ছে পুলিশকে, পুলিশ কোর্টে নিয়ে গেছে, সেখানে জামিন হয়েছে। জামিন হওয়ার পর যেভাবে বললেন যে মানে কোরআন হাতে, মাথায় পাগড়ি, গলায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে। কাজে এই বিষয়গুলো পরিবার যত সিম্পলিফাইড করলেন, আমি অতটা সিম্পলিফাই করতে পারলে খুশি হতাম, কিন্তু সরি আমি সেটা করতে পারছি না। এগুলো বিভিন্ন যে বাংলাদেশে যে লালন উৎসব বন্ধ হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ, নাটক বন্ধ হচ্ছে, নাট্য মঞ্চ বন্ধ হচ্ছে, বসন্ত উৎসব বন্ধ হচ্ছে, এগুলো তারই ধারাবাহিকতার একটা অংশ। জি, আমাদের আলোচনা আরো চলতে পারতো, আজকে সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দুজন অতিথিকে, আপনারা এতক্ষণ সাথে ছিলেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।